একান্নবর্তী। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। 4 ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজে ভাই হীরেন। সে কেরানি। বীরেন ডাক্তার, ধীরেন উকিল, নীরেন 200 টাকার শুরুর গ্রেডের সরকারি কর্মচারী। হীরেন 27 টাকার কেরানি, যুদ্ধের দরুন। 5-10 টাকা বোনাস অ্যালাউন্সও পায় মাঝে মাঝে। হীরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু শরম লাগে ভাইদের। 4 ভাই 3 ভাগে ভাগ হয়ে গেছে, তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেঁধে বেড়ে ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে 3টি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে। হঠাৎ টান পড়লে একটু চিনি, 2 পলা তেল বা 1 খাবলা নুন ধার নেওয়া হয়। এ সংসার থেকে ও সংসারে দান হিসেবে নয়, 2-4 দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে বলে। রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে তা নিখুঁত মাপে আবার ফিরিয়ে দেওয়া হয়। বড় 2 ভাইয়ের বউদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার, মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যায়, বাড়তিটা ভাগ করে দেওয়া হয়। হীরেনদেরও দিতে হয়। কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে, তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না। 5 জনকে দেওয়ার মতো কখনোই কিছু আসে না। তবু উপায় কি? এটাই আসল কথা, তাকে নিয়ে পরিবারের সকলের লজ্জা পাবার। একেবারে অনাত্মীয় ভাড়াটেদের মতো বাস তো করে একই বাড়িতে। সবাই তো জানে সে তাদের ভাই। আত্মীয় বন্ধু পাড়াপড়শি সকলেই জানে। সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই। বিশেষ করে বুড়িমা আছেন হীরেনের দলে। প্রায়ই তিনি অসুখে ভোগেন, সর্বদা জপ তপ নিয়ে থাকেন। খান তিনি নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া, দইটুকু পেতে রাখা, চাল ডাল তরি তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া, এসব তো করতে হয় হীরেনের বউকেই। অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন তিনি, কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হীরেনের বউয়ের কাছ থেকে। তার রেশন কার্ডের মাল হীরেন পায়। মাসে 1.5 থেকে 2 মণ কয়লার দাম দেন তিনি। ঠিকা ঝির 8 টাকা বেতনে 2 টাকা দেন তিনি। সাধারণভাবে সংসার খরচের হিসাব হিসাবে দেন 10 টাকা। হীরেন ছাড়া সব ছেলের কাছ থেকে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন কড়াকড়িভাবে। বীরেনের পসার বেশি, সে দেয় 30 টাকা। ধীরেনের পসার হচ্ছে, সে দেয় 20 টাকা। চাকরি হবার পর নীরেন 20 বা 50 টাকা করে দিত। মা যা চাইতেন তাই দিত। আজকাল বড় বউয়ের পরামর্শে মাসিক 25 টাকা বেঁধে দিয়েছে নীরেন। নীরেনের বউ নেই, এখনও সে বিয়ে করেনি। ভাইরা যখন ভাগ হয়, এক বাড়িতে উনান জ্বালাবার আয়োজন করে 3টে। চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল ভাইদের, বিশেষ করে বড় 2 জনকে। তখনও তার চাকরি হয়নি। তার খাওয়া পড়া, পড়াশোনার খরচ দেওয়া, দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন ভিন্ন হচ্ছে এটা মনে করে মনে অনেক আঁচ লেগেছিল, আতে ঘা লেগেছিল তার। আরও তার পড়বার ইচ্ছা ছিল। বিলেত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে। এ সময় এত বড় পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আটকে ওঠারই কথা। হীরেন তাকে বুঝিয়ে বললেন, কেন, এ তো ভালো হলো। রোজ বিশ্রী খিটখিটে ঝগড়াঝাটি লেগেই থাকে। একটু দুধ, একটু করে মাছ, এই নিয়ে মন কষাকষি হয় বলতো। দাদার আয় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান। মেজদার ভালো উপার্জনও হচ্ছে, তিনিও খানিকটা ভালোভাবে বাঁচতে চান। আমি সংসারে মোটে 40টা টাকা দিই, এই দিয়েই এত মজা করব? ওরা কষ্ট করবেন, সেটা কি উচিত বল? ভাই বলে কি কেউ কারোর মাথা কিনে নিয়েছে নাকি যে খাওয়া খাওয়ি কামড়াকামড়ি করে একসাথেই থাকতে হবে ভাই সেজে? তার চেয়ে বরং এই ভালো, সৎভাবে ভাইদের আলাদা হয়ে গিয়ে ভদ্রলোকের মতো বাঁচা। এই কথা শুনে নীরেন বলেছিল, তোমার চলবে? চলবে না, কষ্ট করে চলবে, তবে অন্যদিকে লাভ হবে। মাথা হেট করে থাকতে হবে না, যাই খাই খুদকুড়ো হজম হবে রে। নিজ ভিন্ন হলেই পারতে হবে এতদিন? হ্যাঁ, পারতাম না, তবে কিনা কথাটা হলো এই যে, দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়,
বড় বড় দুই ভাইয়ের উপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়ে শুনে আরও পরীক্ষা পাশ করে বড় কিছু হবার পরিকল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমে গিয়েছিল। মার সঙ্গে যোগ হয়েছিল হীরেনের সংসারে। চাকরি হবার পরেও 200 টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় 2 মাস হীরেনের সংসারে ছিল। 3 সংসারের পার্থক্য এতদিনে স্পষ্ট হয়ে উঠেছে, স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপিয়া চটপট অদল বদল করে নিয়েছে নিজেদের সংসার, ঢেলে সেজে গুছিয়ে নিয়েছে তাদের সংসার নিজেদের মতো করে। আগেরকার সর্বজনীন ভাড়ার ঘরটাকে ভেঙে চুরে নতুন জানালা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো সংসার। আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর বানিয়েছে পুলক। দেখে বুক ফেটে গিয়েছে কৃষ্ণপিয়ার। আফসোসের শেষ নেই যেন। সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য, উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা হয়ে গেছে বুঝি। ভাবতেও পারিনি সেদিন কয়েকদিন বারান্দায় তোলা উনুনে রান্নার কাজ কত কষ্ট করে করেছে। কিন্তু ভাড়ার ঘরটাকে এমন সুন্দর রান্নাঘর বানানো যাবে তা কৃষ্ণপিয়া ভাবতেও পারেনি। সেজ বউ লক্ষ্মীও তাকে ঠকিয়েছে। জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে ফাটল আর গর্ত, কালি ঝুল মাখা, চুন বালি খসা দেয়াল, একটু অন্ধকার, কিন্তু রান্নাঘরটা মস্ত বড়। মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই রান্নাঘর দিয়ে বড় ঘরকেও হার মানানো যাবে। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে আর বাচ্চাদেরও সাজায়, পাড়া বেড়ায়, নিন্দে করে কেরানি বউয়ে আর দেওরের। ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, কৃষ্ণপিয়া সস্তা চটকদার আসবাবপত্র ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেওয়ার চেষ্টা চালায়। নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে, মেয়েদেরকে সাজায়, অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার বড় চেষ্টা তার। ফর্সা রং আর থলথলে মাংসলো যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি বউ মেয়ে যেন শোচনীয় রূপের অভাব পড়েছে তার। বানিয়ে বানিয়ে যা মুখে আসে তাই নিন্দা করে শ্বশুর, ননদ, জা, দেওর এদের বিরুদ্ধে। তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে না পেরে জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বেড়েছে। 2 টাকার বদলে 8 টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে রোজ। ঘরে এনেছে দামি আসবাব, পুলককে দিয়েছে গাড়ি গয়না, মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড। জমি কিনে সে কি আয়োজন! চলছে বাড়ি করবার তোড়জোড়। ধীরেনেরও ওকালতিতে প্রসার বেড়েছে বেশ, তবে বীরেনের ডাক্তারির প্রসারের কাছে তুলনাই হয় না। ভেবেচিন্তে কৃষ্ণপিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আয় তার। ছেলেটা মাইনে আর উপরিতে বিয়ে করেনি, বউ নেই। নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল। হীরেনের সংসারে অশান্তি, উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই, মার গুম খাওয়া একগুঁয়ে ভাব, সেকেলে ভাব তার জীবনের যেন বিতৃষ্ণা এনে দিয়েছে। প্রায়ই তাকে বাজার করতে হয়, প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে। মার আবদার আর হুকুম সমানে চলতেই থাকে একের পর এক। তার যেন আর ছেলে নেই। তাছাড়া বড় ভোঁতা, বড় নোংরা। বড় বউ আর মেজ বউয়ের প্রায় 4-5 বছর পর এসেছে সেজ বউ লক্ষ্মী। তার ছেলে মেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলে মেয়ের সংখ্যার সমান। সারাদিন সে শুধু রাঁধছে, বাড়ছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বুড়ি শাশুড়ির সেবা করছে, গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে, কপালে দোষ দিচ্ছে, সর্বদা বলছে মরলে জুড়োবো, তার আগে নয়। ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে। পুরনো বাক্স পেটরা, রংচটা খাট চেয়ার, ছেঁড়া কাপড় জামা, ময়লা কথাকানি দিয়ে যতটা সাজাতে গোছাতে পারে সব সে চেষ্টা করে।
রান্নাঘর ধোয়ায় দুবেলা ভরে নোংরা হয়। এ ঘরে রান্না করা ডাল ভাত খেতে ঘেন্না করে নীরেনের। খেতে বসলে আবার প্রায়ই পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি, মাংস, পেঁয়াজ, এলাচের গন্ধ। ঠাকুরপো, কাল তোমার নেমন্তন্ন, নিজে রেঁধে খাওয়াবো, কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি হাসি মুখে। সহজে সে হাসে না, কারণ তার দাঁতগুলো খুব খারাপ। এমন অগোছলো কি করে থাকো ঠাকুরপো? ছি ছি, চারদিকে ঝুল, খাটের নিচে নরক হয়ে ঝুলছে জম কালো। কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছ এসব? এতগুলো টাকা ঢালছো মাসে মাসে, ঘরটাও কি একটু সাফসুরত করে দিতে পারে না তোমার? তখন নিজের ঝিকে দিয়ে ঝুল ঝেড়ে মুছে সাফ করে দেয় কৃষ্ণপ্রিয়া। ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় সুন্দর করে। আগে থেকে সে ঠিক করে এসেছিল এটা সে করবে। নীরেন বুঝতে পারে। স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে। ধুলো ঘেটে ঝুল ঝেড়ে ঘর সাফ করে সমানে সাবান মেখে স্নান করবে, তাই খুশিও হয় নীরেন টের পেয়ে মনে মনে। খাতির পেয়ে অসুখী হবার কারণ কি? খেয়ে আরও বেশি খুশি হলো নীরেন। সব রান্নায় প্রায় ঠাকুরের দুটি বিশেষ পদ করেছে কৃষ্ণপ্রিয়া। লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয়। 24 ঘন্টা ছেলে মেয়েদের নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতসেঁতে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটার মশলার রান্না নয়। পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার। পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা। পরিবেশক মাইনে করা ঠাকুর। বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসঙ্গে খাওয়া এ যেন কতদিন হয়ে ওঠেনি নীরেনের। কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন। ওদিকে এতদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাড়তে থাকে খিটিমিটি। মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে দেয়, আমি টাকা দিতে পারবো না, যা দিয়েছি তা আমার একার জন্য সিকিভাগও লাগে না। হীরেন বলে, তা তো লাগে না, কিন্তু তুই একা মানুষ, এত টাকা দিয়ে কি করবি বল? যাই করি না, লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে, অনেক রকমভাবে। ছুটির দিন একটু দেরিতে খেতে ইচ্ছা করে নীরেনের, কিন্তু সে খুশিমতো তাও জোটে না তার। একদিন সে বলেই ফেলল, সাথে সাথে বলে উঠল, ঠাকুর রেখে দাও, যত খুশি দেরি করে খেও। চোখ নেই তোমার ঠাকুরপো? দেখতে পাও না? সেই কোন ভোরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি, 1:30 বাজে, এখনও বলছো রান্নাঘর আগলে পড়ে থাকতে? আমি যে টাকা দিই। টাকা দাও তো কি হয়েছে, বাদি ভেবেছ আমায়? কিনে নিয়েছ আমায়? এই হলো লক্ষ্মীর আর এক দোষ, খাতির করতে জানে না। এতগুলো করে টাকা নীরেন ঢালে তার সংসারে, তবু হীরেনও যেন কেমন কেমন ভাব দেখায়, ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে। মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করেও সংসার সে চালু রেখেছে। একটু যে বিশেষ তার সঙ্গে কিছু বিশেষ মিষ্টি ব্যবহার, তাও জোটে না নীরেনের। মোটেই যেন কৃতজ্ঞ নয়, অনুগত নয় দুজনের কেউই। হাড় ভাঙা খাটুনি আছে, অভাব অনটন আছে, চিন্তা ভাবনা আছে, ঝঞ্ঝাটও আছে অঢেল, কিন্তু সেই জন্যেই তো তাকে বেশি করে খাতির করা উচিত। তার সাহায্য বন্ধ হলে কি অবস্থা দাঁড়াবে একবার ওরা কি ভাবে না? এত কিছু ভেবে ওরা কি একটুও চিন্তা করে না? নীরেন নিজেই তো ভেবে আশ্চর্য হয়ে যায়। পরের মাসের 1 থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। হীরেনের কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা ছিল তার। কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দাঁড় করিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল। বুড়িমাকে মাসে মাসে সে 40 টাকা দেবে, এটাই ঠিক হয়েছে। বুড়ি কি খাবে ও টাকাটা? হীরেনকেই তো দেবে। ও 40 টাকা একরকম সে হীরেনকেই দিয়েছে ভেবে নাও। সোজাসুজি আরও দেবার কি দরকার আছে বলো? না, সেটা উচিত নয়। ওরা তো যত পাবে ততই নেবে, কিছুতেই কিছু হবে না ওদের। তলে তলে টাকা জমাচ্ছে, বাইরে গরিবানা, বুঝলে ঠাকুরপো? এভাবে বোঝাতে থাকে কৃষ্ণপ্রিয়া। কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিতে গিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীরেন। মাসে মাসে সে লক্ষ্মীর হাতে যখন টাকা দিয়েছে, খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা করে এসেছে লক্ষ্মী। লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলো। ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করে না মাঝে মাঝে।
কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায়, কথা বলতে গিয়ে কেমন তোতলায়। হ্যস্ত যা হবার হলো, পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। ইট বালি চুন সুরকি সবই পাওয়া যাচ্ছে, লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টাই মাত্র। কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্যে। বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো। মেয়েদের যেন মেয়ে রাখেনি যুদ্ধটা। মা জপ তপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাবার কথা। ডাক্তার জোর দিয়ে বলছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না, তিনি মরে যাবেন। মরতেও যে পারবো না আমি, এ হতভাগার জন্যে মরবার জো নেই আমার। দুর্বল ক্ষীণ স্বরে বুড়িমা কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন। হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকমভাবে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, আমি মরলে তো না খেয়ে মরবি তোরা, গুষ্টি শুদ্ধ। হীরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ দুর্বল সুরে বলে, এত ভাবছ কেন বলো তো মা? এত সহজে কি মানুষ মরে? দুর্ভিক্ষে দেখনি? একটু খুদ, একটু ফ্যান খেয়ে কত লোক বেঁচে আছে। তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা আর থাকবো না বটে। ভদ্র তো ছাড়লে কি মানুষ বাঁচে না মা? 4টে ছেলে মেয়ের জন্য রোজ 1 পোয়া দুধ, সপ্তাহে 2 দিন 1 পোয়া মাছ, তাও না হয় বন্ধ করব। রেশনের চাল আর 4 পয়সার পুঁইশাক রেঁধে খাবো আমরা। আমি বাঁচবো মা, আমার বউটাও বাঁচবে, ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো। তবে হ্যাঁ, এ কথা সত্যি, এভাবে বাঁচার কোনো মানে হয় না। কি বললি তুই? না, বলার কিছু নেই, ধীরেন আবার আলতো করে বলে। বললাম বাঁচা কষ্ট হলে কি করব বলো? সাহেবের গাড়ির নিচে কি ঝাঁপ দিয়ে মরব? সাহেবের টুটিটা কামড়ে ধরে মরব? এত ভাবছ কেন? মরব না, আমরা কেউ মরব না। বুড়িমা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন, ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে গেলে 4 ছেলে চেষ্টা বিফল করবে। 64 টাকার ফিয়ে ডক্টরের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরও শোচনীয় অবস্থা হয়ে পড়ল ধীরেনের। পুলকময়ী ও কৃষ্ণপ্রিয়ার গাড়ি বাড়ি গহনা, ঠাকুর চাকর, নিশ্চিত নির্ভর চালচলন, অবসর, শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ করা, সব কিছু লোভ হতাশা হয়ে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করছে লক্ষ্মীর মন। মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে থেকেছে যে বেশ্যারা শরম নেই তোদের? স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা, শাক পাতা ডাল ভাত পেটে গুজে কাজ করা, এই গৌরব তোরা পাবি কোথায় বল? নিজের মনে সে গজর গজর করেছে, মরণ কামনা করেছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে শুনিয়ে। হীরেনের উপরও ঝাঁজ ঝেড়েছে সে তার দাম্পত্য জীবনের কলহের নাম করে, স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিনের চলিত দাম্পত্য কলহের নামে। কিন্তু এবার আর সইল না সে। 4টি ছেলে মেয়ের 2টি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে, অন্য 2টিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু। কিন্তু একটু তো দুধ চাই। 1 পোয়া দুধ আসতো, সেটা বন্ধ হলো। সপ্তাহে 2 দিন মাছের আষ্টে গন্ধ নাকে লাগতো, তা আর লাগে না। যে সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে। কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক, সেও তো যুবতী, বয়স তো তার মোটে 27 বছর। সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই। কি এক কলাকৌশল শিখেছে হীরেন। অভয় দিয়ে বলছে যে ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, ছেলে মেয়েরাও বাঁচবে, আমরাও বাঁচব। কখনো হতে পারে নাকি সত্যি? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি। বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। ছাদের আলসেই উঠবার সময় হীরেন তাকে আটকায়। এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাদে যেতে দেওয়া যায় না কোনোভাবেই। আমি যদি মরি তোমার তাতে কি? লক্ষ্মী খুব আঁচের সঙ্গে বলে তাকে।
ছাড়া পাবার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে দেয় সে। হিরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে। সে তার 4টি সন্তানের মা। কাঁদো কাঁদো হয়ে সে বলে, তুমি খালি নিজের কথাই ভাবছ লক্ষ্মী। চমকে থমকে যায় লক্ষ্মী। নিজের কথা ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো। ভালো? তুমি মরলে আমি বাঁচব? বাঁচবে না? আমি মরলে তুমি বাঁচবে না? দাঁড়াও বাবু, ভাবতে দাও। বাঁচবে না কেন? সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরণও মরবে অন্য কোনো রকমে। তাই হবে বোধহয়। যে কষ্ট আর সে সইতে পারছে না, সেই কষ্ট এই লোকটা তার সঙ্গে সমানভাবে সহ্য করে আসছে আজ 10-11 বছর ধরে। তাই বটে, লোকটা অন্য সব দিকে অপদার্থ হলেও এই একটি দিকে খুব খাটিয়াছে। আমার বড় ঘুম পাচ্ছে। এতকাল জেগে বসে আছি, একটু ঘুমাবো, আমাকে ঘুমাতে দাও। ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে, হিরেনের কথা শোনে। 7টা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী? আমি বুঝেও বুঝিনি, যা করা দরকার তাও করিনি। মাছিমারা কেরানি তো, এরকম স্বভাব আমাদের সবারই। যাই হোক, তুমি আমায় 7টা দিন সময় দাও। ওমা, কিসের সময় চাইছো? তুমি কিছু করবে না, ছাদ থেকে লাফিয়েও পড়বে না। আমি গিয়েছিলাম নাকি ছাদ থেকে পড়তে? লক্ষ্মী রাগ হয়ে বলে, আমি যাইনি। কিসে যেন টেনে নিয়ে যাচ্ছিল আমায়। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবস্থা সে করে ফেলল একদিনের মধ্যেই। লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপছাড়া পাগলামি করে বসেছে সে। জানি না লোকটার মনে কত বড় দুঃখ বাড়িয়েছে সে। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসঙ্গে বসে ভাত খায় ঘরে গিয়ে। তারপর শোবার ব্যবস্থা হয় রাত 11টার সময়। লক্ষ্মী জিজ্ঞেস করে, কোথায় ছিলে? পাড়াতেই ছিলাম। রমেশ, ভূপেন আর কানাই আমার মতোই কেরানি, চেনো তো ওদের? ওদের বাড়িতেই ছিলাম এতক্ষণ। ভালো ভালো কথা হলো ওদের সাথে, ওদের বউদের সাথে। আচ্ছা, ভালো কথা। কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে। লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি। তোমার 3 বন্ধুর 3 বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত বড় অন্যায়। না, ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিতে আসবে, ওদের যাতে তেতলা ছাদ থেকে লাফিয়ে পড়ার দরকার না হয়। মোরগ ডাকা ভরে এলো লতিকা, মাধবী আর অলকা। সঙ্গে এলো 11টি বাচ্চা কাচ্চা। আর বাজারে থলিতে ভরা চাল, ডাল, তরি তরকারি, বোতলে ভরা সর্ষে তেল, ভাঙা টিপটে নুন, বস্তায় ভরা 1/2 মণ কি 1 মণ কয়লা। কচিদের মাই দিয়ে ছড়া গেয়ে গা চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে। বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হয়েছে চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি। লতিকা উনানে আঁচ দিল। হিরেনের রাত্রির এঁটো বাসন মাজতে গেল কলতলায়। উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যান। আমাদেরই কম পড়তো 1 কেটলি চায়ে, 2 জন ভাগিদার বেড়েছে। তুমি চা খাও তো ভাই লক্ষ্মী? জানি খাও, কে না চা খায়। লক্ষ্মী জিভ কামড়ায়, জোরে কামড়ায়। ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে, আবোল তাবোল অনেক কিছু দেখে। জেগেও কি মানুষ স্বপ্ন দেখে? কিন্তু কোনো প্রশ্ন করে না সে। দুর্বোধ্য, যা তা ভাবার কথা নয়, শুনে বুঝতে পারার কথা নয়, তাই তার ইচ্ছা করছে। এরা সবাই তার চেনা, আশেপাশেই থাকে। তার মতো গরিব কেরানির বউ। চা রুটি খাওয়া তো দূরের কথা, ডাল ভাত জোটানোই খুব মুশকিল। তারপরেও যে যার কাছ থেকে চিনিটুকু, ডালটুকু, কালকের বাড়তি তরকারিটুকু, তেল নুনটুকু নিয়ে বাড়তি ঘরটার মধ্যে জমা করে রেখেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে, বাঁচলাম ভাই। 3 বাড়ির খাওয়ার জিনিস, বাসনপত্র জায়গা পায় না, সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। এ ঘরটা ছোট হোক, ঘুপচি হোক, খাসা ভাড়া ঘরের কাজ দেবে। মাধবী বলে, মস্ত রান্নাঘর, 200 লোকের রান্না হয়। বাঁচা গেল, বড় বাঁচা গেল। অলকা বলে, ভালোই হলো,
তুমিই দলে এলে ভাই লক্ষ্মী। 3 জনে মিলে খরচ কমিয়েছিলাম, এবার আরও কমবে। পালা করে রাঁধবো বাড়বো। আরও একটা জায়গা নেই ভালো মতো, না ভাড়া করা রান্নাঘর। কি যন্ত্রণায় দিচ্ছিল বলো দেখি। অন্য কাউকে কিছু জিজ্ঞেস করতে ভয় হয় লক্ষ্মীর। সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায়। লাগবে না, 4-4টি বাড়ির উনুনে কয়লা পোড়ার দরকার নেই। তার বদলে একটা উনানেই পুড়ুক। 4 বাড়ির একদিনের কয়লা খরচে 4 দিন না চলুক, 3 দিন তো চলবে। 4টের বদলে একটা ঝিতে চলবে। 4 জনের বাজার যাওয়ার বদলে পালা করে 1 জনের গেলেই চলবে। 4 জনের রাধার বদলে 1 জনের রাঁধলেই চলবে। 4 দিনে 3 দিন ছুটি। এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে। 4-5 হাত উঠান পেরিয়ে গেলেই রান্নাঘর। গিয়ে ভাত ডাল সহ সব খাওয়া পেয়ে যাবে হাতের নাগালেই। তার বদলে যদি 20-30 হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়াটুকু খাওয়া হয়, তবে তো ছাদ থেকে লাফিয়ে পড়তে হবে না। লতিকা আজ রাঁধবে। এখন যখন একা থাকি তখন ভাবি নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো। এখন একদিন রেঁধে সে 3 দিন ছুটি পায়। একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত। আরও 2 দিন কি রাঁধবে, আর কার পাতে কি দেবে, এ নিয়ে সে ভাবনার কুল ছিল না তার। আজ সে ভালো মাছ তরি তরকারি রাঁধতে পেরেছে, কোনো চিন্তা ভাবনা করতে হয়নি মোটেই। 3 দিন পরে সেই 4 অনাত্মীয় পাড়াপড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী। বিয়ের পর একটানা 3 দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে। ছেলে বিয়েতে আতুড়ে গিয়ে রান্নাবান্না না করতে হয়েছে, কিন্তু ছেলে বিয়োনোটা তো কম খাটুনির কাজ নয়, রান্নাবান্নার চেয়েও ঢের খাটুনির কাজ। আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী, অলকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলকার ভাই, এই 3 জনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে একটু দুধ খাওয়ায়। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো। আজ বাঘিনীর মতো বাঁচতে চায়। আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয়, বাঁচতে তাকে হবেই। এটাই তার মনে সবচেয়ে বড় জিদ, বাঁচতে হবে। ধন্যবাদ।